আপনাকে যদি বলা হয় একটা হিংস্র বাঘের সাথে একটা বছর সময় কাটানোর জন্য আপনি কি সেটা পারবেন? মনে মনে হয়তো ভাবছেন এটা তো অসম্ভব। আজকে আমাদের গল্পটা এমনই একটা মুভিকে নিয়ে যেখানে একটা ছেলে মাঝ সমুদ্রে বাঘের সাথে টানা 227 দিন সময় কাটায়। অন্যরকম সার্ভাইভাল মুভি যার শেষটা ছিল বড়ই অদ্ভুত। হ্যাঁ, বলছিলাম 2012 সালে রিলিজ হওয়া লাইফ অব দ্য পিআই মুভিটির কথা। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা ইন্ডিয়ান লোক যার নাম পিসিল পাটেল, ডাকনাম ছিল পাই। সেদিন তার বাড়িতে দেখা করতে এসেছিল একজন কানাডিয়ান রাইটার। আসলে সে একটি এমন সত্য গল্পের সন্ধান করছিল যেটার উপর ভিত্তি করে সে একটি বই লিখতে পারে। ওই রাইটার তার মামার কাছ থেকে কোনোভাবে জানতে পারে যে পায়ের কাছে এমন একটি ঘটনা আছে যেটার উপর ভিত্তি করে তুমি রোমাঞ্চকর একটি বই লিখতে পারো। এই গল্পটা এমনই ছিল যে বাস্তবে ঘটলেও অনেকে বিশ্বাস করতে চায় না। অন্যদিকে পিসিল পাটেলের বাবা ছিল একজন ইন্ডিয়ান, আর তার ছিল একটা মস্ত বড় চিড়িয়াখানা। সেখানে বিভিন্ন ধরনের পশু পাখি ছিল। পিসিল পাটেলের জীবন খুব ভালোই কাটছিল, কিন্তু স্কুলের বন্ধু বান্ধব তার এই নামের জন্য সবসময় তাকে নিয়ে মজা করত, কারণ তার নামের শুরুতে পিসি ছিল বলে। ফলে সে অনেক চিন্তা ভাবনা করে তার নাম রাখে পাই। পরবর্তীতে তাকে সবাই পাই বলেই ডাকতে শুরু করে। এদিকে পাই হিন্দু ঘরে জন্মগ্রহণ করলেও তার খ্রিস্টান ও মুসলিম ধর্মে বেশি আগ্রহ ছিল, তাই সে সবসময় মুসলিম ধর্ম পালন করত, এমনকি নামাজও পড়ত। এভাবে একদিন তার মা বাবাকে সে না জানিয়ে তার বড় ভাই রবিকে নিয়ে লুকিয়ে লুকিয়ে চলে যায় তাদের চিড়িয়াখানায়। সেখানে আমরা একটি বাঘকে দেখতে পাই যার নাম ছিল রিচার্ড বার্গার। রিচার্ড বার্গার ছিল অনেকটা হিংস্র, যার কারণে তার খাঁচার সামনে কাউকেই যেতে দেওয়া হতো না। কিন্তু পাই মনে করত প্রত্যেকটা পশুর ভিতর একটি আত্মা আছে, আর তার সাথে যদি ভালো ব্যবহার করা হয় তাহলে সেও অপরের সাথে ভালো ব্যবহার করবে। তাই সে একদিন লুকিয়ে লুকিয়ে তার বড় ভাই রবিকে সাথে নিয়ে বাঘের সেই খাঁচার সামনে যায় এবং হাতে ছিল এক টুকরো মাংস। মাংসর গন্ধ পেয়ে রিচার্ড বার্গার ধীরে ধীরে তার সামনে এগিয়ে আসতে থাকে। ঠিক ওই মুহূর্তে সেখানে পায়ের বাবা উপস্থিত হয় এবং ছেলের এমন কর্মকাণ্ড দেখে সে তো অনেকটাই রেগে যায়। তার বাবা তাকে বোঝাতে থাকে যে বাঘ অনেকটাই হিংস্র প্রাণী, সে কখনো কারোর বন্ধু হতে পারে না। কিন্তু পাই তার বাবার কথা একটু শুনছিল না। তখন তার বাবা ওই বাঘের খাঁচার সামনে একটি ছাগলকে বেঁধে দেয় এবং কিছু সময় পর দেখা যায় সেই বাঘ ছাগলটিকে নৃশংসভাবে মেরে তার খাঁচার ভিতরে নিয়ে যায়। পাই তখন বুঝতে পারে যে তার বাবা ঠিক কথাই বলছিল, একটা বাঘ কখনো কারোর বন্ধু হতে পারে না। এবং ধীরে ধীরে পায়ের সময় কাটতে থাকে। এখন তার বয়স 16 বছর। তখন সে তার মায়ের ইচ্ছা অনুযায়ী একটি সঙ্গীত শিল্পের প্রশিক্ষণ নেওয়া শুরু করে। এমনই একদিন আনন্দী নামে তার একটি মেয়ের সাথে পরিচয় হয়। আনন্দীকে প্রথম দেখায় পাই ভালোবেসে ফেলে। কিছুদিন পর দেখা যায় তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে। এমনই একদিন রাতে খাবার খাওয়ার সময় পায়ের বাবা তাকে জানায় যে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, ফলে তারা দেশ ছেড়ে কানাডায় চলে যাবে। তাদের চিড়িয়াখানায় যে সমস্ত পশু পাখি ছিল সেগুলো তার বাবা আমেরিকার একটি চিড়িয়াখানাতে বিক্রি করে দিবে। বাবার মুখে এসব কথা শুনে পাই কিছুটা অবাক হয়। সে তার জন্মভূমি ভারতকে ছেড়ে কোথাও যেতে চাচ্ছিল না। মন খারাপ করে শেষবারের মতো আনন্দের সাথে সে দেখা করতে যায় এবং বলে, তুমি চিন্তা করো না, আমি আবারও ফিরে আসব। এরপর শুরু হয় তাদের কানাডার উদ্দেশ্যে নতুন যাত্রা। কিন্তু পাই এটা কখনোই ভাবতে পারেনি যে এই যাত্রা তার জীবনটাকেই পাল্টে দিতে চলেছে। দেখা যায় জাহাজটি গভীর সমুদ্রের ভিতর দিয়ে যাত্রা শুরু করে। তখনই তাদের জাহাজ একটা বিধ্বংসী ঝড়ের কবলে পড়ে। রাতটা ছিল অনেক গভীর, তাই জাহাজের সকল যাত্রীরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরে শোনা যায় মেঘের গর্জন। এমন মেঘের গর্জন শুনে পায়ের ঘুমটা হঠাৎ করে ভেঙে যায় এবং বাইরে এসে দেখতে পায় তাদের জাহাজটা একটি বিধ্বংসী ঝড়ের কবলে পড়েছে। চারিদিকে শুধু ঢেউ আর ঢেউ, এর সাথে মুষলধার বৃষ্টি। পাই একটা বিষয় লক্ষ্য করে যে তাদের জাহাজটা ধীরে ধীরে সমুদ্রের গভীরে তলিয়ে যাচ্ছে। সে জাহাজের ক্রু মেম্বারদের বলে যে তার মা বাবাকে বাঁচাতে, কিন্তু জাহাজের ক্রু মেম্বাররা তাকে জোর করে লাইফ বোটে উঠিয়ে দেয়। এদিকে জাহাজের এমন নাজেহাল অবস্থার কারণে জাহাজে থাকা সমস্ত পশু পাখি এদিকে সেদিকে দৌড়াতে থাকে। ওই মুহূর্তে একটা জেব্রা এসে সেই লাইফ বোটটার উপরে ঝাঁপ দেয়
এবং দড়ি ছিঁড়ে লাইফ বোটটা ছিটকে গিয়ে সমুদ্রের ভিতরে পড়ে এবং দেখা যায় প্রবল ঢেউয়ের কারণে লাইফ বোটটা জাহাজ থেকে অনেকটাই দূরে চলে যায়। নিজের চোখে পাই তার মা বাবা এবং ভাইকে গভীর সমুদ্রে তলিয়ে যেতে দেখে, কিন্তু এই সমুদ্রে সে অসহায়। এমন সময় পাই লক্ষ্য করে যে কিছু একটা যেন আস্তে আস্তে করে তার দিকে ভেসে আসছে। একটু সামনে আসতেই সে দেখতে পায় এটা ছিল তাদের চিড়িয়াখানার বাঘ রিচার্ড বার্গার। সে সমুদ্রের ঢেউয়ের সাথে তার নৌকায় এসে বসে। এটা দেখে পাই প্রচন্ড ভয় পায়। সে নিজের প্রাণ বাঁচাতে নৌকা থেকে সমুদ্রে ঝাঁপ দেয়। এরপর দেখা যায় সমুদ্রে অনেক হাঙর তার দিকে এগিয়ে আসছে। তখন পাই ভয় পেয়ে আবারও বোটে ফিরে আসে। এইভাবেই রাতটা কোনোভাবে কেটে যায়। পরের দিন সকালে দেখে তার বোটের উপরে একটি জেব্রা ছাড়া আর কিছুই নেই। এটা দেখে পাই তো অনেকটাই খুশি হয় এবং সে মনে মনে ভাবতে থাকে যে কাল রাতেই হয়তো রিচার্ড বার্গার সমুদ্রের গভীরে তলিয়ে মারা গেছে। এটা ভেবে সে নৌকায় উঠে আসা সমস্ত জল বাইরে ফেলে দিতে থাকে, কারণ সে এটা ভাবতে থাকে যে যাই হয়ে যাক না কেন এবার তো তাকে বেঁচে নিরাপদ স্থানে ফিরে যেতে হবে। আর ঠিক তখনই লুকিয়ে থাকা একটি হায়না এসে তার উপর আক্রমণ করে, কারণ সেই হায়নাটাও কাল রাতে ঝড়ের কবলে পড়ে সেই নৌকাতে এসেই আশ্রয় নিয়েছিল। এই হায়নাটা এতটাই ক্ষুধার্ত ছিল যে সে এসেই জেব্রাটাকে মেরে খেয়ে ফেলে। তবে পাই অনেকটাই চেষ্টা করেছিল সেই জেব্রাটিকে হায়নার হাত থেকে বাঁচানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত সে পারেনি। ঠিক ওই মুহূর্তে পাই দেখতে পেল যে একটি শিম্পাঞ্জি ভাসতে ভাসতে তার দিকেই এগিয়ে আসছে। তাই সে কোনোভাবে শিম্পাঞ্জিটিকে বাঁচিয়ে নেয়। পরের দিন সকালে পাই নিজেকে বাঁচানোর জন্য সেই বোটে থাকা কিছু লাইফ জ্যাকেট দিয়ে একটি ছোট ভেলা বানিয়ে ফেলে। ঠিক তখনই সেই হায়নাটা বেরিয়ে এসে শিম্পাঞ্জির উপর আক্রমণ করে এবং ওই মুহূর্তে নৌকার সেই সাদা চাদরের ভেতর থেকে বেরিয়ে আসে রিচার্ড বার্গার। সে এসেই হায়নাটিকে মেরে ফেলে। এরপর দেখা যায় রিচার্ড বার্গার পায়ের উপর আক্রমণ করে। সে কোনো উপায় দেখতে না পেয়ে ভেলায় লাফ দেয়। আর কিছুক্ষণ পর পায়ের অনেক খিদা লাগে। সে ভয়ে ভয়ে আবারও বোটে ফিরে আসে এবং যতটা সম্ভব সে কন্টেইনার খাবার তার সাথে নিয়ে যায়। সে ফিরে আসতেই যাবে এমন সময় রিচার্ড বার্গার আবারও পায়ের উপর আক্রমণ করে। সে এবারও কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে ভেলায় ফিরে আসে। আর এভাবেই আরেকটা রাত কেটে যায়। এদিকে এতদিন জেব্রা আর হায়নার মাংস খাওয়ার কারণে রিচার্ড বার্গার অনেকটাই শান্ত ছিল, কিন্তু এখন খাবার শেষ। তখন পাই বুদ্ধি করে নদীতে কিছু মাছ শিকার করতে চায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সে একটা মাছও ধরতে পারে না। এদিকে ক্ষুধার তাড়নায় রিচার্ড বার্গারও মাছ শিকার করতে জলে ঝাঁপ দেয়, কিন্তু সেও একটি মাছ ধরতে পারে না। সে ধীরে ধীরে পায়ের ভেলার দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখে পাই ভয় পেয়ে তার বোটে উঠে যায়, কিন্তু বোটটা অনেক উঁচু থাকায় রিচার্ড বার্গার সেই বোটের উপরে উঠতে পারে না। অন্যদিকে রিচার্ড বার্গারের এমন অসহায় মুখ দেখে পায়ের অনেকটাই মায়া হয়। সে কোনোভাবে রিচার্ড বার্গারকে বোটের উপরে তুলে আবারও ভেলায় ফিরে যায়, কিন্তু পরের দিন সকালে এসে সে দেখতে পায় যে তার জালে একটি মাছ আটকে পড়েছে। সে কুড়াল দিয়ে মাছটা কেটে রিচার্ড বার্গারকে খেতে দেয়। দিনটা এভাবে পার হয়ে গেলেও রাতে পাই দেখে যে সমুদ্রের মাঝে এক মনোমুগ্ধকর দৃশ্য। সমুদ্রে বিভিন্ন রঙিন মাছ চারপাশটা যেন আলোকিত করে রেখেছে। ঠিক ওই সময় একটা বড় তিমি তাদের বোটের উপর দিয়ে লাফ দেয় এবং ওই মুহূর্তে তাদের বোটটা উল্টে যায়। বোটের মধ্যে রাখা সমস্ত খাবার সমুদ্রে ভেসে যেতে থাকে। পরের দিন সকালে পাই কিছু খাবারের আশায় আবারও সমুদ্রে মাছ ধরতে থাকে। ঠিক এমন সময় দেখতে পাই যে হাজারো ফ্লাইং ফিশ উড়ে এসে তাদের বোটের উপরে পড়ছে। দেখা যায় অনেক ছোট ছোট মাছ উড়ে এসে তাদের বোটটা একদম পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু সেই সমস্ত ছোট মাছগুলোর মধ্যে একটা বড় মাছও এসে তাদের বোটের উপরে পড়ে। পাই তখন একটুও ভয় না পেয়ে সেই বোটের উপরে ফিরে যায় এবং ক্ষুধার তাড়নায় সে মাছটা কাঁচাই খেতে শুরু করে। ধীরে ধীরে এভাবেই সময় কাটতে থাকে। পাই এবার সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক না কেন তাকে রিচার্ড বার্গারকে ট্রেনিং দিতে হবে, না হলে এভাবে আর বেশি দিন সে বাঁচতে পারবে না। পরের দিন সকাল থেকেই সে রিচার্ড বার্গারকে ট্রেনিং দিতে থাকে। এভাবেই পার হয়ে যায় কয়েকটা দিন। দেখা যায় তারা এখন একই নৌকায় সময় কাটাতে থাকে, কিন্তু তাদের ভাগ্য এতটাই খারাপ ছিল, দেখা যায় সেদিন রাতে আবারও তারা বিধ্বংসী ঝড়ের কবলে পড়ে এবং প্রবল ঝড়ের কারণে তাদের নৌকায় জল ঢুকতে থাকে। এদিকে নৌকায় জল ঢোকার কারণে রিচার্ড বার্গারের অবস্থাও খুব আশঙ্কাজনক। গভীর সমুদ্রে লড়াই করতে করতে রাতটা কোনোভাবে পার হয়ে যায়। পরের দিন সকালে ঘুম ভাঙতেই পাই দেখে যে তাদের বোটটা একটা অচেনা দ্বীপে এসে পৌঁছেছে, কিন্তু দ্বীপটা অচেনা হলেও বেঁচে থাকার মতো পর্যাপ্ত খাবার
খাবার সেখানে ছিল। পাই কোনো কিছু চিন্তা না করে পেট ভরে খাবার খেতে থাকে। আরো কিছুটা দূর গিয়ে তারা দেখতে পায় যে পুরো দ্বীপটা পশু পাখি আর মিষ্টি জলের পুকুরে ভর্তি। এরপর পাই সেই পুকুরে নেমে পেট ভরে জল খেতে থাকে। এরকম নতুন পরিবেশ পেয়ে পাই ও রিচার্ড পার্কারের সময় খুব আনন্দেই কাটছিল। দিনটা এভাবেই কেটে যায়। রাতে পাই থাকার জন্য গাছের উপরে একটি ছোট মাচা তৈরি করে। একটু অন্ধকার নামতেই দেখা যায় সেই দ্বীপে থাকা সমস্ত প্রাণীগুলো ভয় পেয়ে গাছের উপরে উঠে আসছে। রাতে ঘুম ভেঙে গেলে পাই দেখে যে পুরো দ্বীপটা একটা নীল রঙের আলোতে জ্বলজ্বল করছে। আর সেই দ্বীপের মধ্যে যে ছোট ছোট পুকুরগুলো ছিল সেগুলোর জলও সম্পূর্ণ নীল হয়ে গেছে এবং ওই পুকুরে থাকা সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। এটা দেখে পাই বুঝতে পারে যে এই পুকুরের জল মোটেও নিরাপদ নয়। এটা মনে করে পরের দিন সকালে পাই এই দ্বীপ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে যাওয়ার আগে যতটা সম্ভব শাকসবজি এবং রিচার্ড পার্কারের জন্য অনেক পশু পাখি শিকার করে নিয়ে যায়। এরপর আবারও শুরু হয় সমুদ্রে তাদের রহস্যময় যাত্রা। প্রায় অনেকটা দিন এভাবেই সমুদ্রে কাটানোর পর অবশেষে তারা মেক্সিকোর একটি সমুদ্র সৈকতে এসে পৌঁছায়। পাই এতটাই দুর্বল ছিল যে তার হেঁটে যাওয়ার মতো শক্তিটুকু ছিল না। সে বালির উপরে এসে শুয়ে পড়ে। আর অন্যদিকে রিচার্ড পার্কার নৌকা থেকে নেমে সামনের জঙ্গলের দিকে চলে যায়। কিছুটা সময় পর সেখানে থাকা স্থানীয় লোকেরা এসে পাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরপর আবারও আমরা বর্তমানে ফিরে আসি। এই সম্পূর্ণ ঘটনাটা বলতে গিয়ে পায়ের চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ছিল। সে লেখককে জানায় যে সৃষ্টিকর্তা সবাই ছিল বলেই আমি এখনো জীবিত আছি। লেখক তখন পাইকে বলে যে এই ঘটনাটার উপর আমি কি কোনো বই লিখতে পারি। তখন পাই তাকে সম্মতি দেয়। মুভির শেষে আমরা দেখি পাই বিয়ে করে তার পরিবার নিয়ে বেশ সুখেই আছে। এভাবেই শেষ হয় আমাদের আজকের মুভিটা। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও। আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও দেখতে চাইলে।